আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ জ্বালানি যুদ্ধে রূপ নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। আজও চলছে তেহরানের তেলের ডিপো পাইপলাইন। পাল্টা আঘাতে বন্ধ বাহরাইনের প্রধান শোধনাগার। লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স। ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। জ্বালানি সহযোগিতার বিষয়ে চীন ভারতের সাথে আলোচনা চলছে জানিয়েছেন অর্থমন্ত্রী। হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীরকে ফেরাতে ঢাকার তৎপরতা। দিল্লি অনুমতি দিলে কলকাতায় পাঠানো হবে তদন্ত কর্মকর্তাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরের জ্বালানি স্থাপনা টার্গেট করে চলছে পাল্টাপাল্টি হামলা। শুধু সামরিক দিক থেকেই নয়, বরং অর্থনৈতিকভাবেও একে অপরকে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান। হামলা হয়েছে বাহরাইন, কাতার, সৌদি আরব এবং আমিরাতেও। এদিকে মধ্য ইসরায়েলে আইআরজিসির হামলায় প্রাণ গেছে একজন ইসরায়েলির। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির নামে প্রথমবার ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ছুটছে খাইবার শেকান, খোররাম শাহর মতো একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ শুরুর পর এ নিয়ে ৩০ দফা হামলা তেহরানের। তেল আবিব সহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সফল আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় আইডিএফ এর কয়েকটি ঘাঁটি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় আবাসিক এলাকায়, ঘটে প্রাণহানিও, ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। সোমবার আরব দেশগুলোর মধ্যে বাহরাইনে সবচেয়ে বড় হামলা চালায় ইরান। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত হয় ৩২ জন। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগে যায় প্রধান তেল শোধনাগারেও। ধ্বংস করা হয় ৩টি মিসাইল ও ১৪টি ড্রোন। তবে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে চালানো সাম্প্রতিক ড্রোন হামলায় জড়িত নয় ইরান, এমন দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইরান এই অঞ্চলের দেশগুলোর সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে অন্য দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলে আমাদের আত্মরক্ষার অধিকারও আছে। এই প্রতিরক্ষামূলক পদক্ষেপকে শত্রুতাপূর্ণ আচরণ বলা যাবে না। এদিকে আরব আমিরাতের আবুধাবি, কুয়েতের মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও হামলা চালিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের স্পাই রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রাণ গেছে আরও এক সেনার। এ নিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এর আগে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদ ও জ্বালানি তেলের সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। রাজধানী ছাড়াও তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাসে চলে ক্ষেপণাস্ত্র হামলা। বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ হলেও আটকানো যাচ্ছে না মজুদ প্রবণতা। যানবাহনের ধরন অনুযায়ী পরিমাপ নির্ধারণ করা থাকলেও একাধিক পাম্প ঘুরে অতিরিক্ত তেল নিচ্ছেন অনেকেই। আজও অপেক্ষার দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে। বেসরকারি পাম্প কর্তৃপক্ষ বলছে যে ডিপো থেকেই এখন তেল মিলছে চাহিদার চেয়ে অনেক কম। তবে রাষ্ট্রায়ত্ত ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ এখনো পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পেট্রোলিয়াম কর্পোরেশনের এই পাম্পটি রাজধানীর পরিবাগে, যেখানে গত ৩ দিনে একবারও ফুরায়নি তেলের মজুত। সকাল থেকেই দীর্ঘ লাইন ঠেলতে হলেও নির্ধারিত তেল পাচ্ছেন সবাই। কিন্তু অভিযোগ, একটি মোটরযান দিনে কতবার তেল নিচ্ছে তা যাচাইয়ের সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত তেল নেয়ার সুযোগ থাকছে। তাই রেশনিং পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকেই যায়। আরেকটা স্টেশনে যে আমার তো দেখতেছে না, টোকেন তো চেক করবেন, আপনি নিতে পারবেন? নিতে পারবো, জি জি। 3 পাম্পের তেল টাঙ্কি কিছুটা ভরে রাখছিলাম, এই জন্য কিছু তেল শর্ট ছিল, এটা এখন নিয়ে নিলাম। এখানে কোনো ধরনের টোকেন বা স্লিপ নেই, নিজেরাই সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। এখান থেকে 2 লিটার নিচ্ছে, আর জায়গা থেকে 3 লিটার নিচ্ছে, আবার অন্য কোনো জায়গায় 500 টাকারও দিচ্ছে। অন্য কোনো জায়গা থেকে তেল নিয়ে আসে, তাইলে আপনার বোঝার কোনো উপায় আছে? না না, আমরা কিভাবে বুঝবো? আমরা তো এগুলো বোঝার ইয়ে না। সোমবার ঢাকার বেশিরভাগ পাম্প সচল থাকলেও অনেক পাম্পে বন্ধ অকটেন সরবরাহ। দেয়া হচ্ছে একটি জ্বালানি তেল। ডিজেলের পর্যাপ্ত মজুদ থাকলেও ভোগান্তিতে গণপরিবহন শ্রমিকরা। ফজর পরে এখানে আসছি, আসার পরে বলতেছে যে তেল তো নাই। 5টা পাম্প ঘুরে এই যে মাত্র তেল নিলাম, প্রায় 2 ঘন্টা ভরে ঘুরলাম আর কি। তেল নেওয়ার কোনো সুযোগই পাইনি, এটা আমরা ভোগান্তি হচ্ছি অনেক। বেশ কিছু পাম্পে দেখা যায় রেশনিং পদ্ধতিতে নির্ধারিত তেলের চেয়েও কম দিতে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকেই কমে এসেছে সরবরাহ। চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন ডিলাররা। সময় লস হচ্ছে, আমাদের কাজ কাম আছে, ডিউটি আছে, ডিউটি রাইখা আমাদের এখানে আসা লাগে। 2 লিটারে 2 দিন চালানো যাবে আর। ঢাকা শহরের প্রায় পাম্পগুলি বন্ধ করে রাখছে ইচ্ছা করে। সরকারের কোনো তদারকি নেই। যদি প্রত্যেকটা পাম্পেই তেল থাকতো এবং 1-2 লিটার করে দিত, তাহলে আমরা এই হতাশায় থাকতাম না, এত হাহাকার হইতো না। আমাদের এখন দরকার হলো 18,000 ডিজেল, 4.5 অক্টেন।
সেই জায়গায় আমাদেরকে দিয়েছে 9,000 ডিজেল 4.5 অক্টেন। তাই আমার পর্যাপ্ত পরিমাণ ডেলিভারি দিতে পারছি না। কনসুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশ তদন্ত কর্মকর্তা পাঠাবে কলকাতায়, তারপর জিজ্ঞাসাবাদ শেষে বন্দি প্রত্যাপন। চুক্তির আওতায় ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে খুব দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। গেল বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গুলি করার 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালায় হাদিকে গুলি করা ফয়সাল করিম আর মোটরসাইকেল চালক আলমগীর। ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ছদ্মনামে ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল দুজন। শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গের এসটিএফ বাহিনীর হাতে গ্রেফতার হয় ফয়সাল আলমগীর। এখন তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে। সবশেষ হাদি হত্যা মামলার তদন্তে থাকা সিআইডি বলছে শুরু হয়েছে ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ। এখন তাদেরকে না নিয়ে আসলে এবং এটার যে মূল ডিজাইনারকে এই ঘটনাটা কারা ঘটাইছে এটা যদি সম্পূর্ণ আমরা রিভিল করতে না পারি তাহলে তদন্তটা সম্পূর্ণ হবে না। কারণ আমরা চার্জশিটও দিতে পারবো। অ্যাটলিস্ট আসামি দুইটা এখন কোথায় আছে কেউ আছে এটা আমরা জানি, এবং তাদেরকে নিয়ে আসার জন্য যা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার সেটাও আমাদের আছে। মামলার বাদীর কাছে প্রশ্ন ছিল কতটা সময় লাগবে তাদের দেশে আনতে। যেহেতু সে অন্য মামলায় অ্যারেস্ট বা অন্য অভিযোগে, ওই অভিযোগে তার বিচার হওয়ার পরেও আসতে পারে, অথবা এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে তার কূটনৈতিকভাবে তার সাথে বন্ধু বিনিময়ের জন্য এই মামলার কজ দেখিয়ে তাকে চাওয়া হয়, আর ওই দেশের সরকার যদি দেয় তাহলে ওই ব্যক্তির বিচার হওয়ার আগেই আসতে পারে, অথবা ওই দেশের বিচার হয়ে তার রায় হবে, রায় পরে তাকে হস্তান্তর করতে পারে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন কনসিউলার অ্যাক্সেস পেলে কলকাতায় যাবে ঢাকার তদন্ত কর্মকর্তারা। ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন চুক্তি অনুযায়ী দ্রুতই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এদিকে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বলছেন হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করতে হবে এবং এই 2 জনেরই বিচার নিশ্চিত করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে কারণে এই বাংলাদেশে এরকম ঘটনা ঘটে এবং সেটার কোনো গোয়েন্দা তথ্য থাকে না। সরকারি সূত্র বলছে ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুতই ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরানো যাবে।